দুর্নীতি দমন কমিশনে এফবিআইয়ের প্রতিনিধি দল, দুই পক্ষের বৈঠক। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা। জেলায় জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়। শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই, বললেন সমন্বয়করা। ছয় দফা দাবিতে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। পাসপোর্ট ফেরতে দাবিতে গুলশানে ইতালি গমনেচ্ছুদের বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে নির্বিচারে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবে আসামিরা, এক্ষেত্রে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। সোমবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। তিনি জানান, তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না, এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট, এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না, সেইটার প্রতিকার করার প্রয়াস, এর বাইরে আর কিছু নেই এর মধ্যে। তাজুল ইসলাম আরও বলেন, ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষ্য দিতেও আগ্রহী। হত্যার দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরুর আশা প্রসিকিউশনের। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুদক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেগুনবাগে যে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মাত্র কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগেই যুক্তরাষ্ট্রভিত্তিক ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআইয়ের গোয়েন্দা সংস্থার একটি দল আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এই দুর্নীতি দমন কমিশন থেকে কিন্তু বেরিয়ে গিয়েছে। অর্থাৎ তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেই বিষয়গুলো যদি একটু জানিয়ে রাখি, যদিও এফবিআইয়ের যে প্রতিনিধি তিনি কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলেননি, তিনি গণমাধ্যম কিন্তু এড়িয়ে গিয়েছেন। এর বাইরেও আমাদের কিছু সূত্র আমাদেরকে যে বিষয়গুলো নিশ্চিত করেছে যে আসলে গত 17 বছর অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে যে আসলে অর্থ পাচার হয়েছে, বিশেষ করে দেশের বাইরে যে অর্থগুলো পাচার হয়েছে, কেউ বলছেন 12 লক্ষ কোটি টাকা, কেউ বলছেন 18 লক্ষ কোটি টাকা, ঠিক আসলে কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ করা হচ্ছে। এর বাইরেই এই কাজ করার ক্ষেত্রে সেই টাকাগুলো কিন্তু দেশে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে দুদকের কিন্তু দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা করার কথা রয়েছে, এবং এর বাইরেও যুক্তরাষ্ট্রভিত্তিক যে এফবিআই সেই সংস্থাটিও কিন্তু তাদেরকে কারিগরি দিক বিবেচনা করে বিভিন্ন দিক থেকেও কিন্তু তাদেরকে সহায়তা করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তারই অংশ হিসেবে কিন্তু এফবিআইয়ের একটি প্রতিনিধি দল এখানে এসেছিল দুপুর ঠিক 1টার কিছুক্ষণ পর। সেই 1টার পর বৈঠকে বসে বৈঠকে আসলে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে যদি বলি যে এই মানি লন্ডারিং অর্থাৎ এই অর্থগুলো কিভাবে দেশে ফেরত নিয়ে আসা যায়, বিশেষ করে যদি বলি যেহেতু দেশের বাইরে অর্থগুলো চলে গিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা প্রয়োজন, আন্তর্জাতিকভাবে কিন্তু চাপ প্রয়োগ করে সেই
অর্থগুলো ফেরত নিয়ে আসতে হবে। সেই FBI আসলে কিভাবে দুদকের পাশে থাকবে, কিভাবে এই অর্থগুলো ফেরত নিয়ে আসতে তাদের ভূমিকা কি থাকবে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু প্রাথমিক আলোচনার কথা ছিল এই বৈঠকে। তবে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট করে আসলে জানতে পারিনি আসলে কি নিয়ে মূলত বৈঠকটি হয়েছে। এর বাইরেও অন্তর্বর্তীকালীন সরকারের যে আসলে টাকাগুলো ফেরাতে টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেই অর্থগুলো আসলে সেই টাস্কফোর্সকে কীভাবে সহায়তা করবে সে বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো এই সেগুনবাগিচার আসলে এই দুদকের প্রধান কার্যালয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সেগুনবাগিচায়। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত সংস্কারের রূপরেখা জনগণের সামনে প্রকাশ করা। ভারত এ অঞ্চলে প্রভুত্ব চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJD জাহিদ হোসেন ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। বাংলাদেশ সহ এই অঞ্চলে ভারত প্রভুত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান। মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে তাই দেশ জুড়ে কাজ করার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ অডিটোরিয়ামে মতবিনিময় সভা করেন সংগঠনটির সমন্বয়করা। এ সময় তারা জানান, ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনও আছে। নতুন কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসুক তা কেউ চায় না। তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এদিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সংগঠনটির নেতারা জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামত গ্রহণ করা হচ্ছে। আমাদের চিন্তা হবে যে রুট লেভেলে মানুষ যারা চিন্তা করছে সেই চিন্তাগুলোকে একীভূত করে সবগুলোকে একটি ফানেলের মধ্যে নিয়ে এসে সারা দেশের মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সেটাকে এস্টাবলিশ করার চিন্তা করা। ভুয়া ব্যানারে যারা চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি করছে এদের বিরুদ্ধে আসলে কঠোর এবং জিরো টলারেন্স তারা ঘোষণা করেছে। এদেরকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার জন্য জনসাধারণের কাছে তারা আসলে সর্বসম্মতিক্রমে আকুল আবেদন জানিয়েছে। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তা অবরোধ করেছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সে খবর জানাতে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। 6 দফা দাবিতে যে পলিটেকনিকের আন্দোলন চলছে সেই আন্দোলনে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হচ্ছেন এবং
আন্দোলন আসলে আন্দোলনের পরিধিও কিন্তু বাড়ছে। যে 7 রাস্তা তেজগাঁও শিল্পাঞ্চলের যে ব্যস্ততম 7 রাস্তা রয়েছে সেই রাস্তাটি পুরোটা ব্লক করে দেওয়া হয়েছে। রাস্তার মহাখালী থেকে মগবাজার যে অভিমুখী যে রাস্তাটি রয়েছে তার দুপাশে বাঁশ দিয়ে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের কারণে দুই পাশে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। পাশাপাশি আমি যদি বলি যে এই যানজটের প্রভাব কিন্তু পুরো রাজধানী জুড়ে পড়েছে, অর্থাৎ রাজধানীর যতগুলো সড়ক রয়েছে এই অভিমুখী রাস্তাগুলো বন্ধ থাকার কারণে প্রত্যেকটা রাস্তায় এই গাড়ির তীব্র যানজট, গাড়ির দীর্ঘ লাইন পড়েছে এবং সেই দীর্ঘ সারিতে আসলে মানুষ বসে বসে এখন সময় পার করছেন। এই গরমে তারা বলছেন তারা হাসপাস অবস্থা, এবং সব রাস্তায় এই যানজট দেখা দেওয়ার কারণে এক ধরনের নগর জীবনের যে স্থবিরতা তা কিন্তু বলা চলে নেমে এসেছে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি 6 দফা এবং এই 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। যে 6 দফা তার মধ্যে অন্যতম দফাটি হচ্ছে তারা বলতে চাচ্ছেন যে তাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন ধরনের নন টেকনিক্যাল লোকজনদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ ল্যাবে এবং অন্যান্য যে তাদের পরীক্ষাগার রয়েছে, তাদের যে গবেষণাগার রয়েছে, সেই সাথে তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় সে সমস্ত তাদের যে ইনস্ট্রাক্টর তারা হচ্ছে নন টেকনিক্যাল লোক। এই নন টেকনিক্যাল লোকের কারণে তাদের শিক্ষার মান একদিকে কমছে এবং অন্যদিকে তারা সঠিকভাবে জিনিসটা শিখতে পারছেন না, যে কারণে তাদের দাবি হচ্ছে সকল প্রকার ইনস্ট্রাক্টর পদ থেকে এখান থেকে নন টেকনিক্যাল লোকজনদেরকে সরিয়ে টেকনিক্যাল লোকজনদেরকে নিয়োগ দিতে হবে। অর্থাৎ তারা বলছেন যে এখানে পলিটেকনিক থেকে পড়ে আসা ছাড়া যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে দিয়ে তাদের ল্যাব থেকে শুরু করে অন্যান্য পরিচালনার কাজ তারা আসলে করতে চাচ্ছেন না, যে কারণে তারা তাদেরকে এখান থেকে সরাতে চাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে সরকারি একটিমাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে এবং সেখানেও শিক্ষার্থীর সংখ্যা অনেক কম পার্সেন্টেজের তুলনায়, যেহেতু সারা দেশে অনেকগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর তারা এখান থেকে ডিপ্লোমা শেষ করে বের হচ্ছেন। তারা চাচ্ছেন যে এই ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বা এমএসসির জন্য তাদের পদ এই বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে এবং আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তাদেরকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। এই ছাড়া তাদের যে আরও 4টি দাবি রয়েছে সেগুলো মূলত হচ্ছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এবং কিছু আছে তাদের পলিটেকনিক ইনস্টিটিউটের লেখাপড়া সংস্কার সংক্রান্ত। তারা বলছেন এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না। এই ছিল আমার কাছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। সময় সংবাদে আরও থাকছে। নদী দখল করে কুড়িগ্রামে বানানো হয়েছে অসংখ্য পুকুর, মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ, অনাবাদি জমিতে পরিণত হয়েছে উজানের হাজার হাজার একর জমি। দাবি মেনে না নেয় সাভারে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 90টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায় সকালে ডিইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন লেনি ফ্যাশন পোশাক কারখানার সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে এ বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অভিযোগ 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেয়া হয়নি তাদের পাওনা বুঝিয়ে দিতে কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত 90টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাওনা আদায়ের জন্য আসছি। আমাদের লেনি ফ্যাশন দীর্ঘ 4 বছর ধরে বন্ধ আছে, কিন্তু ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিংয়ে বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের যত টাকা পাওনা আছে তার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে, তারপরে আমাদের টাকা নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ইনশাআল্লাহ আমাদের ডেট দেবে, তারপরে আমরা এখান থেকে যাব। গ্রামের চাকির পশার নদী দখল করে বানানো হয়েছে অসংখ্য পুকুর, মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ। পানি নিষ্কাশন না হওয়ায় উজানের হাজার হাজার একর ফসলি জমি পরিণত হয়েছে অনাবাদি জমিতে। যদিও জেলা প্রশাসনের দাবি অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। পাখির চোখে দেখলে মনে হবে অসংখ্য খণ্ড খণ্ড পুকুর বা মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোত ও গভীর চাকির পশার নদী। দখলের কারণে এখন অস্তিত্ব সংকটে প্রাকৃতিক জলাধারটি।
কুড়িগ্রামের ইটাকুড়ি থেকে থেতরাই পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীর ৫টি মৌজা বিল শ্রেণীভুক্ত, যার আয়তন ২৬৫.13 একর। এর মধ্যে ২৩৫ একরই দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন নানা অবকাঠামো ও মৎস্য খামার। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ২২ জন দখলদারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পানিটা এই দিক দিয়ে এসে এই দিকে চলে গেছে, এখন তো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার একর জমি আবার নষ্ট হয়ে যাচ্ছে। যখন যে সরকার এসেছে এর মধ্যে তাদের লোকজন ক্ষমতাসীনরা দখল করে নিয়ে পুকুর বানিয়েছে। চাকিরপশার নদীর মাঝ বরাবর এভাবেই আড়াআড়িভাবে প্রায় ৫০০ মিটার পাকা সড়ক নির্মাণ করে বন্ধ করা হয়েছে মূল প্রবাহ। এর ফলে উজানের প্রায় ২০,০০০ হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হয়েছে। কয়েকজন কৃষক জানালেন কিভাবে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরির ফলে ধ্বংস হয়েছে ফসলি জমি। পানিটা যাওয়ার যে রাস্তাটা ছিল সেখানে একটা আড়াআড়িভাবে একটা পাকা রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে কোনো ব্রিজ নাই। ৩ ফসলি জমি, এখন এক ফসলি যে করি তারও আমরা জলাবদ্ধ জানতে পাই না। নদী উদ্ধারে বিভিন্ন সময় নদী কমিশন ও উচ্চ আদালত নির্দেশনা দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যা প্রয়োগ করা দরকার বর্তমান প্রশাসন তাই প্রয়োগ করবে। তবে জেলা প্রশাসনের দাবি নদী উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে কিছু জমি পূর্বে ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে, তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। তাছাড়া এখানে বেশ কিছু অবৈধ দখলদারও আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। চাকিরপশার নদীর উৎপত্তি ইটাকুড়ি আর প্রবাহ মিলেছে তিস্তায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, কুড়িগ্রাম। চট্টগ্রামে প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশকে সহায়তা করেন শিক্ষার্থীরাও। মূল সড়কে চলাচল বন্ধে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান সিএমপি। বন্দরনগরী চট্টগ্রামে মূল সড়ক থেকে অলিগলি সবখানে চলে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে নগরীর প্রধান সড়কেও চলাচল করে নিষিদ্ধ অটোরিকশা। দ্রুতগতি, অদক্ষ ও শিশু চালকদের কারণে প্রায় দুর্ঘটনার শিকার হয় এই রিকশাগুলো। এছাড়া যত্রতত্র পার্কিংয়ে নগর জুড়ে যানজটের অন্যতম কারণও। এজন্য ১ মাস পর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রধান সড়কে চলাচলকারী ব্যাটারি চালিত রিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এই সময় অভিযানে তাদের সহায়তা করেন শিক্ষার্থীরাও। গাড়িগুলো দেখা যাচ্ছে ওরা এমনভাবে চালাচ্ছে যে যেমন কি প্লেন চালাচ্ছে না গাড়ি চালাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি বুঝেও যাচ্ছে না। অবশ্য পুরোপুরি প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান ট্রাফিক পুলিশ। কয়েকটা গাড়ি আটক হয়েছে, আশা করি এইভাবে আমরা যেটা শুরু করেছি কয়েকদিন অব্যাহত রাখলে আপনারা একটা দৃশ্যমান উন্নতি লক্ষ্য করবেন। প্রথম দিনে জিসি, আগ্রাবাদ, টাইগার পাস, আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের প্রথম অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে। বিজ্ঞানীরা বলছেন ২৪ ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় তার তথ্য সংগ্রহ হবে এই ল্যাব থেকে। এর মধ্য দিয়ে ধান থেকে মিথেন গ্যাস বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। ধান খেতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র। ২৪ ঘন্টায় স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ এবং নিজে নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো। বরিশাল নগরীর সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে ৩টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। বিভিন্ন জায়গায় এটা একটা প্রোপাগান্ডা আছে যে ধান ক্ষেত থেকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয়, ধান গাছ গ্রিন হাউস গ্যাস গ্রহণও করে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। গবেষকরা জানান বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না। অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে। ধান ক্ষেত কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেই, সে শুধু নিঃসরণই করে না, সে কিন্তু নেয়, মানে ব্যালান্স হয় এখানে। তা আমরা দেখবো যে দিন শেষে ব্যালান্সটা কতটুকু।
বরিশালে 1 বছর তথ্য সংগ্রহের পর সারা দেশের বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি। এ গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। ধান চাষ করে পরিবেশ নষ্ট হচ্ছে না, বরং ধান চাষ পরিবেশ ধান গাছ আরও আমাদের গ্রিন হাউস গ্যাস অ্যাবজর্ব করে আমাদের পরিবেশকে বরং রক্ষা করতেছে। তো অবশ্যই একটা নতুন গবেষণা একটা দ্বার উন্মোচন হবে বলে আমি মনে করতেছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ল্যাবটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতি দমন কমিশনে এফবিআই এর প্রতিনিধি দল, 2 পক্ষের বৈঠক। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা। এবং জেলায় জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময়। শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই, বললেন সমন্বয়করা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।